চার সংস্কার কমিশনের প্রতিবেদনকে জাতীয় ঐক্যের সনদ আখ্যা প্রধান উপদেষ্টার। বাস্তবায়ন নিয়ে আগামী মাসের মাঝামাঝিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে হবে আলোচনা। অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় নির্দোষ প্রমাণিত হলেন বেগম জিয়া ও তারেক রহমান। আপিলে সব আসামি খালাস। বিচার প্রক্রিয়া ছিল প্রতিহিংসামূলক, পর্যবেক্ষণ আদালতের। ক্ষমতার প্রভাবে সাইমা ওয়াজেদের বিশ্ব স্বাস্থ্য সংস্থায় নিয়োগের অভিযোগ অনুসন্ধানে দুদক। শামীম ওসমানের বিরুদ্ধে অর্থ পাচার মামলা, ছাগলকাণ্ডের মতিউর গ্রেফতার। সময় সংবাদের সঙ্গে আছি আমি জুম্মান সাদিক জ্যাভলিন। সংবিধান, নির্বাচন ব্যবস্থা সংস্কার সহ প্রধান উপদেষ্টার কাছে চার কমিশনের প্রতিবেদন। নিজ কার্যালয়ে কমিশন প্রধানদের কাছ থেকে প্রতিবেদন গ্রহণ করে একে জাতীয় ঐক্যের সনদ আখ্যা দেন ডক্টর ইউনূস। সুপারিশ নিয়ে ঐক্যমত প্রতিষ্ঠায় সবার সঙ্গে আলোচনা হবে বলেও জানান প্রধান উপদেষ্টা। নতুন বাংলাদেশ গড়ার পথে সংস্কারের লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল অন্তর্বর্তী সরকার। সে পথে উল্লেখযোগ্য একটি ধাপ বুধবার পার করল তারা। চারটি গুরুত্বপূর্ণ সংস্কার কমিশন এদিন প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেয়। গত 3.5 মাস পরিশ্রমের পর নব্য জাতি গঠনের সুপারিশ পেশ করে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, দুর্নীতি দমন কমিশন ও পুলিশ প্রশাসনের সংস্কার বিষয়ক কমিশনগুলো। সকালে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদনগুলো তুলে দেন সংস্কার কমিশনের প্রধানরা। পরে সংস্কার কমিশনের সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য দেন অন্তর্বর্তী সরকারের প্রধান। প্রতিবেদনগুলোকে ঐতিহাসিক সনদ আখ্যা দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, মানুষের স্বপ্নকে ধারণ করার যাত্রা শুরু হলো এর মধ্য দিয়ে। ইতিহাসের অংশ হিসেবে এটা আমাদের জাতীয় কমিটমেন্ট, এটা কোনো দলীয় কমিটমেন্ট না। আমরা আশা করছি সব দল এই চার্টারে সাইন অন করবে। ওই যে বললাম ঐক্যমত, যেটা তখন এটা আমাদের বাংলাদেশ জাতি একটা সনদ, যে সনদ আমরা বুকে নিয়ে অগ্রসর হব। যত তাড়াতাড়ি পারি, যত বেশি পরিমাণে এটা বাস্তবায়ন করতে পারি, বাস্তবায়ন করতে থাকবে। ভবিষ্যতে যে নির্বাচন হবে এটার ভিত্তিতে, এই চার্টারের ভিত্তিতে, সেটাও যেন একটা ঐক্যমতের সরকার হয়, যে চার্টারকে আমরা ধরে রেখেছি। সংস্কার কমিশনগুলোর সুপারিশ নিয়ে সবার সঙ্গে ঐক্যমত প্রতিষ্ঠার লক্ষ্যে আলোচনা করা হবে বলে জানান ডক্টর ইউনূস। এটার মাধ্যমে আমরা আলোচনা শুরু করব সবার সঙ্গে, যে সবার মন এর মধ্যে সায় দিচ্ছে কিনা, অঙ্গীকারগুলো পূরণ হচ্ছে কিনা। এটা হলো আলোচনার রসদকে আপনারা তৈরি করে দিয়েছেন। সে আলোচনার পরবর্তী অধ্যায়টা কি হবে সেটাও আমরা জেনে রাখি। এটা মতৈক্য প্রতিষ্ঠা হবে, সবাই একমত হবেন, কিন্তু কিছু অংশে একদম একমত হবে। তাই মধ্যে আমরা কি স্বপ্ন দেখলাম, নিজেরা একা একা স্বপ্ন দেখলাম, মানুষ এই স্বপ্নের অংশ নয়, সেটা তো হতে পারে না। আমরা কতটুকু সেই স্বপ্ন এখানে নিয়ে এসেছি সেটার জন্যই আলোচনা। এটা কোনো বাইরের থেকে চাপানো জিনিস না, ভেতর থেকে উদ্ভূত একটা জিনিস। ঐক্যমতের আলোচনায় কমিশন প্রধানদের নেতৃত্বের ভূমিকা পালন করতে হবে বলেও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। তাজওয়ার মাহমুদ, সময় সংবাদ, ঢাকা। দুর্নীতি দমন কমিশনের মর্যাদা ও গঠনে প্রতিষ্ঠান থেকে দুদককে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার প্রস্তাব করেছে দুদক সংস্কার কমিশন। একই সঙ্গে দুর্নীতি প্রতিরোধে সংবিধানে কিছু সংশোধনী আনার সুপারিশও করা হয় প্রতিবেদনে। বিকেলে ব্রিফিংয়ে কথা জানান দুদক সংস্কার কমিশন প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান। আমরা কয়েকটি বিষয়ের উপর গুরুত্ব দিয়েছি। প্রথম হচ্ছে যে আমাদের যে সংবিধান আছে সেই সংবিধানের ক্ষমতার অপব্যবহার, রাষ্ট্রীয় এবং অর্পিত ক্ষমতা, রাষ্ট্রীয় এবং আইনগতভাবে অর্পিত যে ক্ষমতা, সেটির জন্য অপব্যবহারকে, সেটির ব্যক্তিগত কারণে অপব্যবহারকে বা ব্যক্তিগত লক্ষ্যে উদ্দেশ্যে যদি অপব্যবহার কেউ করেন, সেটি যেন অবৈধ বা অগ্রহণযোগ্য বিবেচিত হয়, সেই লক্ষ্যে আমাদের সংবিধানের 20(2) অনুচ্ছেদের সংশোধন দরকার, এই পরামর্শটা আমি দিচ্ছি। এবং সেই ক্ষেত্রে কী ধরনের সংশোধন দরকার সেটা আমরা উল্লেখ করেছি আমাদের প্রতিবেদনে। এদিকে রাজনৈতিক দলগুলো যতটুকু সংস্কার চাইবে ততটুকুই বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এ লক্ষ্যে আগামী মাসের মাঝামাঝিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তারা এই কথা বলেন।
বুধবার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে গঠিত কমিশনগুলোর 4টি নিজেদের প্রস্তাবনা জমা দিয়েছে। এ বিষয়ে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। নির্ধারিত সময়ের মধ্যে সেখানে উপস্থিত হন সরকারের 3 উপদেষ্টা। এ সময় আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যের ভিত্তিতেই কমিশনগুলোর প্রস্তাবনা বাস্তবায়ন করতে চায় সরকার। এটা ডিপেন্ড করছে প্রধানত রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের উপর, তারা কতটুকু সংস্কার করতে ঐক্যমত পোষণ করতে পারেন। সংস্কার কমিশনের প্রস্তাবের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যখন আলাপ করা হবে, এটাই আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করব যে ন্যূনতম সংস্কার কোনগুলো আছে এবং এই বিষয়ে রাজনৈতিক মতৈক্য আছে কিনা। এক প্রশ্নের জবাবে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, আগামী মাস থেকে খসড়া প্রস্তাবনাগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু হবে। সংলাপ শেষ হলে ফেব্রুয়ারির মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার। ফেব্রুয়ারির মাঝামাঝি সময় থেকে আনুষ্ঠানিকভাবে হয়তো এর আগেও হতে পারে, যদি কাজ শেষ করতে। এখন সমন্বয়ের কাজটা তারা কমিশনরাই করবেন। এই সমন্বয়ের কাজটার ভিত্তিতে যেটা আসিফ ভাই বললেন যে প্রায়োরিটিগুলো ঠিক হবে, কোনগুলোতে আমরা বেশি এমফাসাইজ করব সেগুলো ঠিক হবে। সংবাদ সম্মেলনে যুব ও এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া জানান, রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তনের যে গণ আকাঙ্ক্ষা তা সংস্কারের মাধ্যমে বাস্তবায়িত হবে। এর জন্য তিনি সব পক্ষের সহযোগিতা কামনা করেন এবং এই সবার ঐক্যমত্যের পরে আমরা সরকারে যারা আছে আমরা সেটা ইমপ্লিমেন্টেশনের দায়িত্বটা নিব, সেটা আমরা করব এবং এক্ষেত্রে আমরা সকল পক্ষের সহযোগিতা এবং সহযোগিতা আশা করছি। শুধু সংস্কার নয়, বিচারের দিকেও জোর দিচ্ছে সরকার জানিয়ে ডক্টর আসিফ নজরুল বলেন, আগামী নির্বাচনের আগেই ট্রায়াল কোর্টে বিচার সম্পন্ন করতে চান তারা। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনের জন্য জরুরি সংস্কার আগে করে বাকি সংস্কার কাজ নির্বাচিত সরকারের ওপর ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা মাহবুবউদ্দিন খোকন। কমিশনের সুপারিশের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ তার। কি কি সংস্কার তারা করবে, কারণ এগুলো পাশ করে তো পার্লামেন্টে, আর পার্লামেন্ট পাশ করে তো হলো রাজনৈতিক দলগুলোর দরকার। এটা ঐক্যমত সৃষ্টি করার পর যেগুলো নির্বাচন পূর্বে করা যায় সেগুলো পুরো করতে হবে, যেগুলো নির্বাচন ছাড়া করা যাবে না, জনপ্রতিনিধি দরকার, সেগুলো একটা কমিটমেন্ট আসলে আমার মনে হয় যে নেক্সট পার্লামেন্টে এগুলো বাস্তবায়ন করতে হবে। গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্যই প্রয়োজনীয় সংস্কারে গুরুত্ব দেওয়া উচিত, বাকি মৌলিক সংস্কারগুলো নির্বাচিত সরকারই করবে। সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন জামায়াত ইসলামের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। সব দলের মতামতের ভিত্তিতেই সংস্কার করার প্রত্যাশা তার। নির্বাচনের জন্য যতটুকু দরকার এর বাইরে কোনো রিফর্ম আপাতত না করার পক্ষেই আমরা সামনে একটু নির্বাচন, ভালো নির্বাচন হবে, কেয়ারটেকার সরকারের অধীনেই আমাদের মূলত দাবি। এখন সেটা অন্যভাবে হলেও যদি নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে তো তার উদ্দেশ্য পূরণ হবে। তো তখনই নির্বাচিত সরকার এই সংবিধান সংস্কার করার ব্যাপারে কমিশন যেটা প্রস্তাব পেশ করছে এগুলাকে তখন সেখানে ভালো মতো মেরামত করা যাবে। অন্য প্রসঙ্গ, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় নির্দোষ প্রমাণিত হলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা ও তারেক রহমান। সব আসামিকে খালাস দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। নিম্ন আদালত ও হাইকোর্টের রায় বাতিল করে আপিল বিভাগ বলেছেন, আইনের অপপ্রয়োগ সহ পুরো বিচার প্রক্রিয়াটি ছিল প্রতিহিংসামূলক। এই রায়ে বেগম জিয়া, তারেক রহমান সহ সবাই ক্ষুণ্ণ হওয়া সামাজিক মর্যাদা ফিরে পাবেন বলে মনে করেন সর্বোচ্চ আদালত। আইনি লড়াইয়ে শেষ পর্যন্ত জয় হলো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা নিয়ে সংসদের ভেতরে বাইরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানা কটু কথা শুনতে হয়েছে তাকে। বেগম জিয়ার আইনজীবীরা মামলাটিকে রাজনৈতিক প্রতিহিংসামূলক বলে দাবি করলেও কর্ণপাত করেননি কোনো আদালত। অবশেষে দীর্ঘ 17 বছর পর এই মামলা থেকে নির্দোষ প্রমাণিত হলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
বুধবার জনাকীর্ণ আদালতে এই মামলার আপিলের রায় ঘোষণা করেন আপিল বিভাগ। রায়ে বলা হয়, নিরাপরাধ বেগম জিয়া, তারেক রহমান সহ সব আসামি। বিচারিক আদালত ও হাইকোর্টের রায় বাতিল করে সর্বসম্মতিক্রমে দেয়া রায়ে বলা হয়, আইনের অপপ্রয়োগ সহ পুরো বিচার প্রক্রিয়াটি ছিল প্রতিহিংসামূলক। খালাস দেয়া হয় সব আসামিকে। প্রসিকিউশন ছিল একটা মেলিশিয়াস প্রসিকিউশন। এইটা মেলিশিয়াস মানে হচ্ছে একটা বিদ্বেষমূলক এবং প্রতিহিংসামূলক। এবং কার বিরুদ্ধে প্রতিহিংসা? পুরো জিয়া পরিবারের উপরে প্রতিহিংসা, সারা বাংলাদেশের বিরুদ্ধে প্রতিহিংসা। রায়ের পর্যবেক্ষণে আরও বলা হয়, নির্দোষ প্রমাণিত হওয়ায় বেগম জিয়া, তারেক রহমান সহ সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হওয়া সব হারানো সম্মান ফিরে পাবেন। 5 বছর এবং 10 বছর সেটা বাতিল। ট্রায়াল কোর্টের যে জাজমেন্ট সেটাও বাতিল। এবং নন অ্যাপিলিং যারা ছিলেন, অর্থাৎ জনাব তারেক রহমান সাহেব, উনিও আজকে মহামান্য সুপ্রিম কোর্টের সর্বোচ্চ আদালত দ্বারা ইনোসেন্ট, নট গিলটি প্রমাণিত হলো। যারা আসামি এবং আপিলকারী, তাদের সমাজে যে সম্মান হানি ঘটেছিল তার একটা চিরসমাপ্তি ঘটবে এবং তাদের ইনোসেন্টটা আজকে থেকে পুনরুজ্জীবিত হবে। 2018 সালের 8 ফেব্রুয়ারি এই মামলায় 5 বছরের সাজা হওয়ায় কারাগারে নেওয়া হয় বেগম জিয়াকে। পরে হাইকোর্টে নজিরবিহীনভাবে বিএনপি নেত্রীর সাজা বাড়িয়ে করা হয় 10 বছর। এই মামলায় 2 বছর 1 মাস 13 দিন জেল খাটেন বিএনপি চেয়ারপারসন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। প্রধান উপদেষ্টার কাছে নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশ জমা দিয়ে সংসদ ভবনে কথা বলছেন ইসি সংস্কার কমিশন প্রধান বদিউল আলম মজুমদার। সরাসরি যাচ্ছি সেখানে। এগুলো যাতে যারা অন্যায় করেছে তারা যেন বিচারের আওতায় আসে, সেটার ব্যাপারে আমরা সুপারিশ করেছি। কারণ অন্যায় করে কেউ পার পেয়ে গেলে অন্যায় উৎসাহিত হয়। আমরা প্রধানমন্ত্রীর নির্বাচন সম্পর্কে আমরা সুপারিশ দিয়েছি যে এখন বোধহয় একটা ব্যাপক ঐক্যমত্য আছে প্রধানমন্ত্রীর দুই টার্ম সীমিত করার এবং 2 বারের, এবং আমরা আরও সুপারিশ করেছি প্রধানমন্ত্রী 2 বার প্রধানমন্ত্রী হওয়ার পর যেন রাষ্ট্রপতি না হন, এবং একই সাথে যেন প্রধানমন্ত্রী সংসদ নেতা এবং দলের প্রধান না হন। তারপরে সংসদে উচ্চকক্ষের ব্যাপারে এই ব্যাপারেও বোধহয় আমাদের ঐক্যমত্য আছে। এ ব্যাপারে আমরা যে সুপারিশ করেছি, সংসদে উচ্চকক্ষ হবে সংখ্যানুপাতিক ভিত্তিতে। 50% হবে দলীয় আর বাকি শতাংশ হবে নির্দলীয়। কিন্তু দলগুলো তাদের যে ভোটার হারের ভিত্তিতে তারা মনোনয়ন দেবে। 50% দলীয় আর 50% নির্দলীয়, এবং নির্দলীয় ব্যক্তিরাও তারাও মনোনয়ন দেবে দল কর্তৃক, কিন্তু তারা নির্দলীয় হবে এবং তারা সেখানে নারী থাকবে, সেখানে সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিরা থাকবে, সমাজের যারা পিছিয়ে পড়া সেই জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব থাকবে, এবং বিরোধী দলকে ডেপুটি স্পিকারের পদ দেওয়ার আমরা সুপারিশ করেছি। এবং আমরা এরপরে সংসদের উচ্চকক্ষের ব্যাপারে উচ্চকক্ষের তো আমরা বললাম, সংসদের নারী প্রতিনিধিত্বের ব্যাপারে আমরা বলেছি ঘূর্ণায়মান পদ্ধতি। এই পদ্ধতি বহু আলোচিত। সংসদের আসন 100 বৃদ্ধি করা এবং 1/4 নারীদের জন্য সংরক্ষিত করা, এবং এগুলো ঘূর্ণায়মান পদ্ধতিতে নির্বাচন করা, যার মাধ্যমে সরাসরি নির্বাচিত হবে এবং আসন থাকবে নারীদের। রাষ্ট্রপতি নির্বাচনে আমাদের দল নিরপেক্ষ, সৎ, যোগ্য এবং সুনাম সম্পন্ন ব্যক্তিরা যাতে রাষ্ট্রপতি নির্বাচিত হন, সেই জন্য আমরা যে নির্দলীয় রাষ্ট্রপতি করার আমরা সুপারিশ করেছি। এবং একই সাথে রাষ্ট্রপতি একটা বৃহত্তর যে নির্বাচক মণ্ডলী দ্বারা নির্বাচনের আমরা সুপারিশ করেছি। এই বৃহত্তর নির্বাচক মণ্ডলী হবে সংসদ সদস্যগণ এবং একই সাথে স্থানীয় সরকারের নির্বাচিত প্রতিনিধিগণ। আমরা কার্যকর সংসদের জন্য সংসদ সদস্যদের যে অনেকগুলো অবাঞ্ছিত সুযোগ সুবিধা, শুল্কমুক্ত গাড়ি থেকে আরম্ভ করে আবাসিক প্লট বরাদ্দ এবং বিভিন্ন রকম। নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশ জমা দেওয়ার পর সংসদ ভবনে কথা বলছিলেন কমিশন প্রধান বদিউল আলম মজুমদার। সরাসরি যুক্ত ছিলাম সেখানে।
ক্ষমতার প্রভাব খাটিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদে সাইমা ওয়াজেদ পুতুলকে নিয়োগের ব্যবস্থা করেন শেখ হাসিনা, এমন অভিযোগের প্রাথমিক সত্যতা মেলায় অনুসন্ধানে নেমেছে দুদক। এছাড়া ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক ও তার চাচা তারিক সিদ্দিক সহ 4 জনের অবৈধ সম্পদের খোঁজে নেমেছে সংস্থাটি। এদিন টেলিকম ব্যবসার আড়ালে প্রায় $6 কোটি পাচারের অভিযোগে সাবেক এমপি শামীম ওসমান ও জাহাঙ্গীর কবির নানক পরিবারের দুদক মামলা করেছে। 2024 সালের ফেব্রুয়ারিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সাইমা ওয়াজেদ পুতুল। অটিজম নিয়ে কাজ করা পুতুল এই পদের জন্য কতটা উপযুক্ত তা ঘাটতে গিয়ে দুদক বলছে, প্রাথমিক তথ্যে তাদের কাছে সত্যতা মিলেছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতার প্রভাব খাটিয়ে তাকে নিয়োগ দেন। তাই এ বিষয়ে বিস্তর অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হওয়ার যোগ্যতা না থাকা সত্ত্বেও WHO এর আঞ্চলিক পরিচালক বানাতে তার ক্ষমতার অনৈতিকভাবে ব্যবহার করেছিলেন মর্মে অভিযোগ রয়েছে। এদিকে ব্রিটিশ মন্ত্রিপরিষদ থেকে পদত্যাগ করা টিউলিপ সিদ্দিকের অবৈধ সম্পদের ফিরিস্তি খুঁজতেও মাঠে নেমেছে দুদক। একই সঙ্গে তার চাচা তারেক সিদ্দিক সহ 4 জনের সম্পদের হিসাব মিলিয়ে দেখতে চায় সংস্থাটি। অভিযোগ সংশ্লিষ্ট জনাব তারিক সিদ্দিক, তার স্ত্রী শাহিন সিদ্দিক, মেয়ে বুশরা সিদ্দিক, ভাতিজি টিউলিপ সিদ্দিক এবং আজমিনা সিদ্দিক কর্তৃক পরস্পর যোগসাজশে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, সরকারি জমি আত্মসাৎ, মানি লন্ডারিং সহ দেশে বিদেশে নামে বেনামে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের প্রেক্ষিতে এ বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিন টেলিকম ব্যবসার আড়ালে আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক পরিবারের $3.32 কোটি পাচারের অভিযোগে মামলা করেছে দুদক। শামীম ওসমান পরিবারের কে টেলিকমিউনিকেশনসের $2.5 কোটি পাচারের অভিযোগে আরও একটি মামলা হয়েছে। $2,51,83,358 পাচার করে কিংবা আনয়নযোগ্য বৈদেশিক মুদ্রা বিদেশ হতে বাংলাদেশে না এনে মানি লন্ডারিং অপরাধ করায় তাদের 3 জনের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে $234 কোটি ঋণের নামে আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। এছাড়া বিদেশে অর্থ পাচার সহ নানা অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব তোফাজ্জল হোসেনের সম্পদের খোঁজও মাঠে নেমেছে সংস্থাটি। তাসলিম তৌহিদ, সময় সংবাদ। জুলাই গণহত্যায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে খিলগাঁওয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দফতর পরিদর্শন শেষে একথা বলেন তিনি। কাউকে ছাড় দেয়া হচ্ছে না জানিয়ে উপদেষ্টা বলেন, ছাত্র আন্দোলনের ফুটেজ দেখে অনেক পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্দেশ্যে জাহাঙ্গীর আলম বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচনে বাহিনীকে কাজে লাগাতে আরও দক্ষ করে তোলা হচ্ছে। এর আগে সদর দফতরে পৌঁছালে স্বরাষ্ট্র উপদেষ্টাকে গার্ড অফ অনার দেয়া হয়। যাদের ধরেন ওই ফুটেজ আছে আছে তাদের কিন্তু ধরার চেষ্টা করা হচ্ছে, ডেইলি কিন্তু তাদের 2-1 করে ধরা পড়তেছে। আপনারা হয়তো জানেন যে মতিউর যে ছাগল এই মতিউর সেও কিন্তু ধরা পড়ছে, তারও কিন্তু এতদিন ধরা যায় না। মানে যে আসে না কেন সবারই কিন্তু আইনের আওতায় আনা হবে। ইনকোয়ারি হওয়ার পরে যদি যেটা হচ্ছে তাকেও কাউকেই কিন্তু ছাড় দেওয়া হবে না, পুলিশেরও কিন্তু ধরা হচ্ছে। ট্যাক্স বাড়ানোর প্রভাব ব্যবসায় পড়বে না, সরকারের এমন কথা মানতে নারাজ ব্যবসায়ীরা। চ্যালেঞ্জ জানিয়ে সরকারকে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার আহ্বান জানিয়েছেন তারা। বিনিয়োগের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ERF আয়োজিত এক সেমিনারে তারা এসব কথা বলেন। ব্যবসার খরচ কমিয়ে আনা ও বিনিয়োগ পরিবেশ উন্নত করতে কাজ চলছে বলে জানিয়েছে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। বাংলাদেশের অর্থনীতি বড় হলেও জিডিপির অনুপাতে স্থবির দেশি বিদেশি বিনিয়োগ, ফলে বেড়ে চলেছে বেকারত্ব। বিনিয়োগ বাড়ানোর জন্য অন্তর্বর্তী সরকার 19টি খাতকে অগ্রাধিকার দিয়ে হিটম্যাপ তৈরির উদ্যোগ নিচ্ছে। বুধবার সকালে ERF আয়োজিত সেমিনারে এমন পরিকল্পনার কথা তুলে ধরে বিডা। এ সময় ব্যবসায়ীরা জানান, ঘন ঘন নীতিমালা পরিবর্তন বিনিয়োগে বড় বাধা। এর সঙ্গে যোগ হয় কর বৃদ্ধির চাপ। যে কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার আগে একটা রপ্তানিমুখী পণ্যই হোক আর দেশীয় আভ্যন্তরীণ পণ্যই হোক, তার কষ্টটা যেন ওনারা অ্যানালাইসিস করেন যে ব্যাটটা বসানোর আগে।
আপনি যখন একটা বিওটি বেসিসে বিল্ড অপারেট ট্রান্সফার বেসিসে একটা ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট করেন, পোর্ট করেন, এসইজেড করেন, আপনার পলিসিটা 30 বছরের জন্য কনসিস্টেন্ট হতে হবে। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসি এর প্রশাসক বলেন, কর বাড়ালে নতুন উদ্যোক্তাদের মধ্যে ভীতি তৈরি হয়, তাই নিশ্চিত করতে হবে সহায়ক পরিবেশ। নতুন করে ইনভেস্ট করার নেগেটিভিটি বা নেগেটিভ অ্যাটিটিউড কাজ করছে, ইনভেস্ট করবো কি করব না, অনিশ্চয়তাটা এইটা দূর করতে হবে, তাদেরকে কমফোর্ট দিতে হবে। প্রধান অতিথির বক্তব্যে বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, বিনিয়োগের জন্য প্রয়োজনীয় সেবা সুবিধা এক ছাতার নিচে আনতে কাজ চলছে। ওয়ান পয়েন্ট অফ কন্ট্যাক্ট, আপনি যেই ডিরেকশনেই সরকারের সাথে ইন্টারঅ্যাক্ট করতে চান, আপনি খালি ওই একটা ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সিতে আসবেন, সেখান থেকে ব্যাক এন্ডের প্রসেসগুলো সলভ করা হবে। কারণ আপনাকে 10 জায়গায় যেতে হবে না এবং 10 জায়গায় 10 রকম ইনসেন্টিভ প্রোগ্রাম নিয়ে চিন্তা করতে হবে না। স্থানীয় উদ্যোক্তাদের সঙ্গে বিদেশি বিনিয়োগকারীদের এক টেবিলে বসার সুযোগ করতে এপ্রিলেই আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন করবে বিডা। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। চরম ইঞ্জিন সংকটে ভুগছে বাংলাদেশ রেলওয়ে। স্বাধীনতার সময় রেলবহরে 486টি ইঞ্জিন থাকলেও এখন মাত্র 263টি। যা আছে তারও 70%ই মেয়াদোত্তীর্ণ। এতে প্রতি বছর বাড়ছে দুর্ঘটনা। কর্মীরা বলছেন, দ্রুততম সময়ের মধ্যে ইঞ্জিন সংগ্রহ না করলে 2 বছরের মধ্যে বন্ধ হয়ে যাবে পূর্বাঞ্চলের বেশিরভাগ ট্রেন। রেলওয়ে বলছে, এবছরেই রেলবহরে অন্তত 30টি নতুন ইঞ্জিন যুক্ত করার পরিকল্পনা তাদের। নাজমুস সালেহির প্রতিবেদন। 1980 সালের শুরুর দিকে জাপান থেকে 2500 সিরিজের 18টি ইঞ্জিন কেনে বাংলাদেশ। 1.5 যুগ আগে মেয়াদ পেরিয়ে গেলেও এখনও সেবা দিয়ে যাচ্ছে সেগুলোর 10-12টি ইঞ্জিন। বাইরে থেকেই খালি চোখে ধরা পড়ে ইঞ্জিনের নাজুক অবস্থা। চাকার সঙ্গে ব্রেক ধরে রাখার লোহার পাতটিকে বেঁধে রাখা হয়েছে সামান্য জিআই তার দিয়ে। এর ভেতরের অবস্থা আরও ভয়াবহ। অকেজো ইঞ্জিনটির 3টি ব্রেকের 2টি কাজ করে না কোনো ইলেকট্রিক ডিভাইস। সবকিছু নাই, যেমন উইন্ডো ওয়েপার থাকলেও কাজ করে না সঠিকভাবে, অনেকগুলিতে নাই। গ্লাসগুলো গোলা থাকে, রাবার থাকে না। জিপিএস যে সিস্টেমগুলি আছে, আপনার স্পিডোমিটার, এগুলি ইনঅ্যাক্টিভ। চালকরা বলছেন, এসব ইঞ্জিনে তারাই অনিরাপদ। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। সহজে আপনার এই গাড়ি দাঁড় করানো যায় না, ব্রেক সঠিকভাবে কাজ করে না, স্পিড কম হয়। ঝুঁকিপূর্ণ তো অবশ্যই, কিন্তু তারপরেও কি করার, কিছু ইঞ্জিন তো নাই। কমলাপুর লোকোশেডের মেকানিকরা বলছেন, রেলবহরে যুক্ত আছে পাকিস্তান আমলের ইঞ্জিন। বেশিরভাগেরই মেয়াদ পেরিয়ে গেছে বহুকাল আগে। এখন আর মেরামতের যন্ত্রাংশও পাওয়া যায় না এসব ইঞ্জিনের। 50-60 বছরের ইঞ্জিন আছে। এখন আমরা বর্তমানে যে কাজ করতেছি, এই কাজে গিয়ার কেসিংয়ের বোল ঠিক থাকে না, মাথার বোল ঠিক থাকে না। 20 বছর আগে এটার মেয়াদ গেছে গা। এটা যে রাস্তা থেকে আইছে আর এই বাতিল লেগে গেছে গা। যন্ত্রপাতি তো এইসব পাওয়া যাচ্ছে না। আমরা এক গাড়ি থেকে আরেক গাড়িতে এইগুলা দিয়ে মেরামত করে চালাইতেছি আর কি। ইঞ্জিন সংকটের কারণে ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে জানিয়ে রেলকর্মীরা বলছেন, মেয়াদোত্তীর্ণ ইঞ্জিনের কারণে বাড়ছে দুর্ঘটনা, কমছে গতি। তাদের আশঙ্কা, যদি দ্রুত মিটার গেজের নতুন ইঞ্জিন সংগ্রহ করা না যায়, তাহলে 2 বছরের মধ্যে এ রুটে বন্ধ হবে অনেকগুলো ট্রেন। আগামী 2 বছরের ভিতরে যদি আপনি মিটার গেজ ইঞ্জিনের মূল বহরে যদি আপনি অন্তত ইঞ্জিন স্থাপন করতে না পারেন, পূর্বাঞ্চলের ট্রেন অনেকগুলো ট্রেন আপনাকে বন্ধ করে দিতে হবে। এ বছরই রেলবহরে 30টি মিটার গেজ ইঞ্জিন কেনার কথা জানিয়ে রেলওয়ে মহাপরিচালক বলছেন, পাইপলাইনে আছে আরও 2-3টি প্রকল্প। 30টা মিটার গেজ লোকোমোটিভ আমাদের কেনার একটা প্রক্রিয়া চলছে। কুরিয়ার ফান্ডে আরও কিছু ইঞ্জিন ক্রয়ের আমাদের পরিকল্পনা আছে। গত 15 বছরে রেলের উন্নয়নে 1.5 লাখ কোটি টাকা খরচ হলেও কাটেনি ইঞ্জিন সংকট। 1.5 দশক আগে মেয়াদ পেরিয়ে গেলেও এখনও এই ইঞ্জিনটি দিয়ে চলছে ট্রেনের যাত্রী পরিবহন। ফলে বাড়ছে দুর্ঘটনা, কমছে ট্রেনের গতি। অথচ গত 14 বছরে রেলের উন্নয়নের খরচ হয়ে গেছে প্রায় 1.5 লাখ কোটি টাকা। রেল কর্মীরা বলছেন, আগামী 2 বছরের মধ্যে যদি মিটার গেজের অন্তত 50টি লোকোমোটিভ সংগ্রহ করা না যায়, তাহলে বন্ধ হয়ে যাবে এ রুটের অনেকগুলো ট্রেন। নাজমুস সালেহি, সময় সংবাদ, ঢাকা। এক ঝাঁক শিশু কিশোরদের সমুদ্র শহর কক্সবাজারে স্বপ্নযাত্রা, তাও আবার আকাশপথে। প্রথমবারের মতো বিমানে উঠতে পেরে উচ্ছ্বসিত স্কুল শিক্ষার্থীরা। ব্যতিক্রমী এই ড্রিম ফ্লাইটের আয়োজক বেসরকারি একটি এয়ারলাইন্স। স্কুল শিক্ষার্থীদের নিয়ে এবার আকাশপথে ড্রিম ফ্লাইটের আয়োজন করেছে দেশীয় বেসরকারি এয়ারলাইন্স নভোএয়ার। বুধবার সকালে ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে শিক্ষার্থীদের নিয়ে উড়াল দেয় ফ্লাইটটি।
উড়োজাহাজে প্রথমবার ভ্রমণের দৃশ্য ছিল পুলকিত, চোখে মুখে ছিল বাঁধ ভাঙা উচ্ছ্বাস। আমরা আকাশে উঠতে চাই, এটা আমরা সবসময় ছোটবেলা থেকে স্বপ্ন দেখে এসেছি। আজকে সেই স্বপ্নটি পূরণ হয়েছে। আমি এক্সাইটেড ছিলাম, আবার এখন অনেক ভালো লাগতেছে। এমন নান্দনিক আয়োজনে কম বয়সেও ধন্যবাদ জানাতে আড়ায়নি তাদের মন। অনেক ভালো লাগছে, নিচে বিশেষ করে পাহাড়গুলো দেখে আরো বেশি ভালো লাগছে। আমার খুবই ভালো লাগছে। ধন্যবাদ জানাই আমাদেরকে এরকম করে সুযোগ দেওয়ার জন্য। ড্রিম ফ্লাইটে অংশ নেন শিক্ষার্থীদের শিক্ষক সহ এয়ারলাইন্সের কর্মকর্তারা। এমন আয়োজনে সামর্থ্যবানদের এগিয়ে আসার আহ্বান জানান নভো এয়ারের ব্যবস্থাপনা পরিচালক। ওদের এই স্বপ্ন পূরণের একটা ক্ষুদ্র প্রচেষ্টা আমাদের। কক্সবাজার যাবে ট্রেনে করে, ওদের যে একটা অভিজ্ঞতা, ওরা যেটা জানবে সেটা ওদের সহপাঠীদের মধ্যে ছড়িয়ে দিবে এবং সবাই উৎসাহিত বোধ করবে। আমাদের উদ্দেশ্য সেটাই। দ্বিতীয়বারের মতো এ ভ্রমণে অংশ নিয়েছে বিভিন্ন শ্রেণীর 30 জন শিক্ষার্থী। একটি ব্যবসা প্রতিষ্ঠানে শুধু ব্যবসা নয়, সামাজিক দায়বদ্ধতাও রয়েছে বড় একটি দায়িত্ব। তার বড় দৃষ্টান্ত নভো এয়ার কর্তৃক স্কুল শিক্ষার্থীদের নিয়ে এই উড়োজাহাজে শিক্ষা ভবন। আগামীতে প্রতিষ্ঠানই একইভাবে দায়িত্ব পালন করবে, এমনটি আশা সংশ্লিষ্টদের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, কক্সবাজার বিমানবন্দর। বিপিএল এর কোনো পারিশ্রমিক না পাওয়ায় আজকের নির্ধারিত অনুশীলন বর্জন করেছে দুর্বার রাজশাহী দল। কালকের মধ্যে 50% পারিশ্রমিক না পেলে পরবর্তী ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছেন ক্রিকেটাররা। বিপিএল শুরুর আগেই চুক্তিবদ্ধ ক্রিকেটারদের পারিশ্রমিকের 50% দেওয়ার কথা প্রতিটি ফ্র্যাঞ্চাইজির, কিন্তু দুর্বার রাজশাহী এখনও পর্যন্ত স্থানীয় ক্রিকেটারদের কোনো অর্থই দেয়নি। খেলোয়াড়দের দাবির মুখে ফ্র্যাঞ্চাইজি থেকে 25% পারিশ্রমিকের চেক দিলেও সেটি বাউন্স করায় আজ সকালের নির্ধারিত অনুশীলন বর্জন করেন ক্রিকেটাররা। আগামীকালের মধ্যে 50% পারিশ্রমিক দেয়া না হলে শুক্রবারের ম্যাচ ক্রিকেটাররা খেলবেন না বলেও জানিয়েছেন। বিপিএল শুরুর আগে বিসিবির কাছে সিকিউরিটি মানি জমা দেওয়ার কথা থাকলেও সেটাও এখনও পর্যন্ত দেয়নি রাজশাহী ফ্র্যাঞ্চাইজি। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 4 সংস্কার কমিশনের প্রতিবেদনকে জাতীয় ঐক্যের সনদ আখ্যা প্রধান উপদেষ্টার। বাস্তবায়ন নিয়ে আগামী মাসের মাঝামাঝিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে হবে আলোচনা। অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় নির্দোষ প্রমাণিত হলেন বেগম জিয়া ও তারেক রহমান। আপিলে সব আসামি খালাস, বিচার প্রক্রিয়া ছিল প্রতিহিংসামূলক, পর্যবেক্ষণ আদালতের। এবং ক্ষমতার প্রভাবে সাইমা ওয়াজেদের বিশ্ব স্বাস্থ্য সংস্থায় নিয়োগের অভিযোগ অনুসন্ধানে দুদক। শামীম ওসমানের বিরুদ্ধে অর্থ পাচার মামলা, ছাগলকাণ্ডের মতিউর গ্রেফতার। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।